হামারে সাথ হাম উনকে সাথ। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য বিজেপির অভ্যন্তরে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে অর্জুন সিংয়ের মতো নেতাদের বক্তব্য, যারা সাংগঠনিক দুর্বলতা নিয়েও সরব হয়েছেন। এসব নিয়ে রীতিমতো এই মুহূর্তে বিজেপির রাজ্য রাজনীতিতে একটা উথাল পাথাল চলছে। তার পাশাপাশি গোটা রাজ্য জুড়েও কেমন একটা এদিক থেকে গুলি, ওখানে গুলি, এদিক থেকে গ্রেপ্তার, বিভিন্ন ইস্যুতে একটা রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। এসব নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুন দা, আপনাকে স্বাগত। বিজেপির হঠাৎ করে কি হলো বলুন তো? কি হলো বিজেপির যে আজকে আমরা দেখছি যে একটা মোটামুটি যেই সংগঠন, যেই বিজেপির মেন ফোর্স ছিল, যেটাকে বলা হতো পার্টি উইথ এ ডিফারেন্স, তাতে চারিদিক থেকে বিভিন্ন মন্তব্য এমন আসছে যে বিজেপিকে কেমন একটা অগোছালো সংসার মনে হচ্ছে। বিজেপি অগোছালো সংসার, দেখুন, যখনই পলিটিক্সে ইলেকশনে হার হয় একটা আত্মসমালোচনা দরকার হয়। আত্মসমালোচনার মধ্যে ভুলটাও সমালোচনা করতে হয়, ভালোটাকেও আলোচনা করতে হয়। ভালোটা আলোচনার মধ্যে থাকবে আর ভুলটা সমালোচনার মধ্যে থাকবে। এটাকে যদি কেউ খারাপভাবে নেয়, আমার মনে হচ্ছে সে ভুল করছে। আমি হেরে গেছি, তা আমাকে মেনে নিতে হবে কি আমি হেরেছি, কোন কারণে হেরেছি, সেই সমালোচনা তো আমাকে করতেই হবে। যদি কোনো ফোরাম না পায় কেউ, তখন ওই মিডিয়ার কাছে চলে যায়। কিন্তু যদি এই ফোরামটা পার্টির মধ্যে জায়গা থাকে বলার, তখন পার্টির মধ্যে এইটা হয়। একটা জিনিস অনুভব করছি আমরা কি, যারা যে লোকগুলো, ধরুন আমাদের এই মিটিংটা হলো যে বর্ধিত সভা, তার মধ্যে আমাদের দুই নেতা যারা এখানে অবজারভেশন করছিলেন, তারা দুজনেই স্বীকার করেছেন কি কিছু কিছু লোক নিচের লেভেলে ভয় হোক, ভক্তিতে হোক, বিক্রি হয়ে গেছে। তা এটা তো সমালোচনা করা উচিত আমার মাঝে, এটা তো ভালো সমালোচনা। এই যে আপনি লোকগুলো বিক্রি হয়ে যাচ্ছে, তাকে তো বাদ দিতে হবে। এই যে মানে কারা বিক্রি হয়ে যাচ্ছে, মানে দলের সংগঠনের নিচের স্তরের লোক নাকি ও একটু উপরের স্তরের লোক? না, এটা নিচে স্তরেই হয়ে যায়। ওদের দেখুন, ওদেরও আমাদের দলের সমস্যাটা যখন জায়গা আছে কি, নিচে লেভেলে পুলিশের নেটওয়ার্কিংটা অত তৃণমূলকে সাপোর্ট করছে কি, যারা মণ্ডলে প্রেসিডেন্ট আছে, যারা বুথ প্রেসিডেন্ট আছে, যারা ওই শক্তি প্রমুখ আছে আমাদের দলে যে পরিকাঠামোর মধ্যে, তাদেরকে পুলিশ ভয় দেখিয়ে টেকিয়ে তাদেরকে নিজে কবজায় নিয়ে নিচ্ছে, নিয়ে তাদের মাধ্যমে বুথগুলো লুট করিয়ে দিল। তা এটা হয়েছে। তা এটা যদি হয়ে থাকে, আমি কাউকে ছোট করে বলছি না, আমাদের দলকে ভাবতে হবে কি, একজন দেখুন, সিপিএম থেকে তৃণমূল এসেছিল, কংগ্রেস ভেঙে এসেছিল, তখন কিন্তু মাস্টার, টিচার, সমাজের ভালো লোক, যাদের কিছু গুরুত্ব আছে, তাদেরকে নিয়ে এই আস্তে আস্তে সংগঠনটা বেড়েছিল। এখন আমাদের এই নিচে লেভেলে কিছু সমস্যাটা কি আছে, যারা কোনোদিন বাড়ি থেকে বেরোয় না, তাদেরকে সে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে কোনো না কোনো কারণে। সেটা আমি তো অনেক বেশি দিন ধরে নেই এখানে এই দলে, কিন্তু কোনো না কোনো কারণে এইটা হয়েছে। এতে কি হচ্ছে, একজন রিক্সা চালায় বেচারা, ওর কোনো দোষ নেই। একজন টোটো চালায়, একজন অটো চালায়, একজন আলু বিক্রি করে, সে যদি শক্তি প্রমুখ হয়ে যায়, সে যদি মন্ডল প্রেসিডেন্ট হয়ে যায়, ওকে তো একদিন পুলিশ ধমকালে বা তৃণমূলে কোনো নেতা ধমকালে, সে টাকা দিক না দিক, সে ম্যানেজ হয়ে। সংগঠনে কি বাছাই টাছাইয়ের কাজটা নেই? বাছাই জায়গাটা অনেকটা লস আছে। এইটাকে মানে যখন থেকে যেটা জ্ঞান ফিরে, ভগবান বুদ্ধর তো জ্ঞান ফিরেছিল অনেক পরে, তো জ্ঞান ফেরার পরে তো উনি বৌদ্ধ ধর্মকে প্রচার করেছিলেন। তো আমাদেরও যখন জ্ঞান ফিরছে, তো আমাদের তো প্রচারটা সেই। আমি বলছি যে বিজেপিতে এমন অনেক লোক, আপনি বলছেন যে এমন অনেক লোক ঢুকে গেছে যে কোনো ঝাঁঝরি নেই, যে পেরেছে ঢুকে গেছে এবং তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। এটা অনেকটা কারণ। দেখুন, আপনি দেখেছেন কালকে আমাদের যে মিটিং হয়েছিল, সেখানে প্রায় 2000 লোককে ডাকা হয়েছিল, 1100 লোক এসছে। আমাদেরকে বলতে হচ্ছে কি 900 লোক আমাদেরকে খবর দিয়ে আসেনি। আরে পার্টি মিটিংয়ে 2000 লোককে ডাকা হয়েছে, 900 লোক আসেনি, তার মানে এটা তো 900 লোক
অ্যাবসেন্ট হতে পারে না। 2% লোক অ্যাবসেন্ট হয়, কারো শরীর খারাপ হতে, কারো বউ শরীর খারাপ হতে পারে। 900 লোক অ্যাবসেন্ট মানে তারা ভয়ে ভীতিতে এখন আমাদের সঙ্গে নেই। না, কিন্তু অর্জুন দা, এটা তো সাংগঠনিক দুর্বলতাও। আপনি যা নাম দিতে পারেন, দুর্বলতা তো আছেই। দুর্বলতা না থাকলে তো এই ধরনের সুযোগ তৃণমূল পাবে না। আপনি বলুন 39% ভোট, প্রায় 39% ভোট আমরা পেয়েছি। এবার প্রায় 39% ভোট পাওয়াটা, মানে 2,33,00,000 ভোট। হ্যাঁ, এটা কিন্তু মানুষ দিয়েছে। এন্টি তৃণমূলে ভোটটা পড়েছে। এটা আমি বলছি 10% হয়তো আমাদের সাংগঠনিক ব্যবস্থা হতে পারে, 90% এই ভোটটা কিন্তু এন্টি তৃণমূল ভোট পড়েছে। এটা কিন্তু হয় বাংলাতে, এইভাবে ভোটটা চেঞ্জ হয়, এটা কোনো নতুন না। যখন সিপিএম থেকে তৃণমূল হচ্ছিল তখন কিন্তু এই ধরনের পার্সেন্টেজ বাড়তে 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 একটা জায়গা গেছিল। কিন্তু সে সময় কিন্তু ডেডিকেশনটা অনেক ছিল। মার খাচ্ছে, জেল খাটছে, জেলে যাচ্ছে, কিন্তু লড়ছে, নিজের পকেট থেকে পয়সা খরচ করে লড়ছে, নিজের মধ্যে চাঁদা তুলে। আমাদের এখানে আবার পার্টি কর্মীদেরকে ঠিক করতে গেলে নানা রকম সমস্যা চলে আসছে। যেরকম এই সমস্যা ধরুন, যার যে বুথের এজেন্ট বসতে পারে না, যার কোনো যে স্কুটিনি বুঝে না, যারা কোনো দিন বুথে কোনো আইডিয়া নেই, তারা পার্টির ভোটার স্লিপগুলো দিতে পারে না, তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এবার দিল্লি ঠিক করে উপর লেভেলে আমরা যারা বসে, যারা সোকল, যারা আমরা নেতা আছি, আমাদের দায়িত্ব আছে নিচের লেভেলটা ঠিক করা। আমরা যদি আমাদের দায়িত্বটা পালন করি তাহলে কিন্তু এই 4% ভোটটা কোনো বড় ভোট নয়, এটা আমরা মেকআপ করতে পারি। আমি বললাম না কি, ভগবান বুদ্ধকে যখন জ্ঞান ফিরেছিল, যখন না, তার মানে অর্জুন সিং বলছে যে প্রকাশ্যে যে বিজেপির রাজ্য নেতৃত্বের প্রবলেম আছে, দোষ আছে, যার মধ্যে নিজেকে ইনক্লুড করছে। না, আমি রাজ্যের নেতৃত্বে বা কোনো নেতৃত্বকে দোষ দিচ্ছি না। আমি কোনো নেতৃত্বকে দোষ দিচ্ছি না। আমি আমার কোনো ভয়ও নেই কারো থেকে। আমি দোষ দিচ্ছি সিস্টেমকে। এই যে সিস্টেম যেহেতু এখানে ক্ষমতায় ছিল না, অনেকদিন 19 পরে একটু ব্যাকআপ পেয়েছে, তো যেগুলো আছে সেগুলোকে ঠিক করতে হবে। যখন থেকে জ্ঞান ফিরেছে তখন থেকেই আমি ঠিক করি না। একদিনে তো সরকার চেঞ্জ হয় না। আজকে কিন্তু 26-এ যদি সরকার চেঞ্জ না হতে পারে, এই যে 2000 লোককে ডাকার মধ্যে 900 লোক গায়েব ছিল, তো দেখবেন 500 লোকও আর থাকবে না। তো আপনাকে তো সেই জায়গাটা রিভাইভ করতে হবে। রিভাইভ করার জন্যে খাটতে হবে, মাঠে যেতে হবে, নিচে লেভেলে কর্মীদেরকে চাঙ্গা করতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। আমি ভোট চলে গেল, আমি আমার মতন, কর্মীরা নিজের তাদের বেহাল অবস্থা আছে, তাদের বাড়ি ভাঙচুর হচ্ছে, ঘর লুট করে নিচ্ছে, তাদের পাশে আমি যদি না দাঁড়াই তাহলে তো কোনোদিন এই কর্মীরা বুস্ট আপ হবে না। এটা হচ্ছে না কেন? দেখুন, হচ্ছে না কেন, এটা কিন্তু হচ্ছে না। এই জবাবটা আমি দিতে পারবো না। আমি করছি, আমি এটুকু জানি। আমি ভোটের পর দিন থেকে, হারার পরেও কিন্তু আমি এমন একটা লোক কি আমি পরের দিন থেকে প্রত্যেকটা যেখানে অফিস ভাঙচুর, বাড়ি ভাঙচুর, সবার বাড়িতে আমি যথার্থ সম্ভব আমি তাদের সাহায্য করেছি, তার পাশে দাঁড়িয়েছি। এখনো রোজ আমার কিছু না কিছু তাদেরকে হেল্প করতে হচ্ছে, করি আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যেখানে থাকবো মন দিয়ে থাকবো। কিন্তু সে তো ইন্ডিভিজুয়াল অর্জুন সিং করছে, কিন্তু পার্টি কি সামহাউ মিসিং। এটা আমি জবাব দিতে পারবো না আপনার, কেন পার্টির সেই দায়িত্বটা আমি নেই। দেখুন, আপনি শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিল পার্টির, আমরা আসছি শুভেন্দু অধিকারী বক্তব্যটা। আপনিও একটা বক্তব্য দিলেন, যাতে বললেন যে পশ্চিমবঙ্গে ভোট করাতে হয়, ঘরে বসে থাকলে হবে না, বেরিয়ে ভোট করাতে হবে। সেই সাংগঠনিক স্ট্রেংথটাই বিজেপির মিসিং। না, আপনি কি সেটা বিশ্বাস করেন? 100% বিশ্বাস। সে স্ট্রেংথ থাকলে আমরা হারতাম না। সে স্ট্রেংথ যদি থাকতো আমরা হারতাম না। আমাদের কর্মীদেরকে ট্রেনিংয়ের অভাব আছে, স্কুটিনি জানে না। আমাদের বেশিরভাগ কর্মী স্কুটিনি জানে না বা করতে যায় না। পার্টির যে আমার নেতা, যিনি অবজারভার, বনসালজি স্পষ্ট বলেছেন কি পার্টির বার্তাগুলো বাড়ি বাড়িতে পৌঁছাতে পারেনি আমাদের কর্মীরা। ওয়াই? আমাদের সময় দিয়ে এই পার্টির বার্তাগুলো, যে পার্টি যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন তো মানুষের কাছে পৌঁছতে হবে। আমরা তো পৌঁছাতে পারছি না সেইগুলো। সেইভাবে তথ্য দেখুন, এখানে খুব ইজি আছে। তৃণমূলের থেকে বিরুদ্ধে কারা আছে, তৃণমূলের দ্বারা অত্যাচারিত কারা আছে,
যারা একবার মার খেয়ে যায়, মারের ভয়টা কমে যায়, সেই লোকগুলোকে চিহ্নিত করে আপনাকে আপনার দলে নিয়ে আসতে হবে। সেই লোকগুলো যত মন দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে, যারা অ্যাডজাস্টমেন্ট করবে, যারা পয়সা নিয়ে অ্যাডজাস্ট হয়ে যায়, পুলিশের কথা অ্যাডজাস্ট হয়ে যায়, তারা কিন্তু কোনোদিন এটা করতে পারে না। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি তো 2011-র সেই পিরিয়ডটা দেখেছেন, যেই সময় সিপিএম থেকে তৃণমূলের হাতে ক্ষমতায় আসছে। সেই সময় তৃণমূলের কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে কি ছিল যেটা এই সময় বিজেপির নেতা কর্মীদের মধ্যে নেই? দেখুন, সিপিএমের বিরুদ্ধে যারা লড়েছিল, তাদের একটা আইডিয়া আছে, আর সেই আইডিয়াটা আমাদের যারা কর্মীরা আছে, সেই আইডিয়াটা অত তাদের কাছে নেই। এই জন্য বললাম কি, যারা জানে তাদেরকে দায়িত্ব দিতে হবে কি তারা সেই কর্মীদেরকে ক্লাস নিতে। যেরকম সিপিএমে আপনি দেখেছেন স্কুলিং হতো, বামফ্রন্টের মধ্যে স্কুলিং ছিল। আমাদের বিজেপিতেও স্কুলিং হয়, আমাদের সংঘ পরিবারে স্কুলিং হয়, কিন্তু আমরা এই স্কুলিংটাকে নিচে লেভেলে পৌঁছতে পারছি না। কারণ যেটাই হতে পারে, কারণ ধরুন আমি যদি ক্ষমতায় থাকি, আমি আমার পছন্দের লোককে নিয়ে আসবো, এই ধারণাটা সরাতে হবে বাংলার জন্য। বিশেষ করে বাংলায় এভাবে চলবে না। বাংলায় আপনাকে একদম ডাইরেক্ট ফাইটের মধ্যে যেতে হবে। বাংলায় ডাইরেক্ট ফাইট করলে কিন্তু অনেকটা মানুষ আপনার পিছনে চলে আসবে। বাংলায় যদি ডাইরেক্ট ফাইট না করেন, তাহলে কিন্তু মানুষ আসবে না। এমন একটা জায়গা এটা পশ্চিমবাংলা, যেখানে মেরে লোক থেকে ভোট নেওয়া যায়, আপনাকে ভয় দেখিয়ে ভোট নেওয়া যায়। বলে দেয় তৃণমূলের লোকেরা ভোট না দিলে আমরা বুঝে যাবো তুমি ভোট দিয়ে আনবে, তারপরে তোমার রাশন পানি বন্ধ হয়ে যাবে। এই যে ভয়, এই ভয় কাটানোর জন্য এটাকে কাউন্টার করতে হবে। আপনাকে সেই জঙ্গি আন্দোলনের মধ্যে যেতে হবে, যে জঙ্গিভাবে তৃণমূল লড়াই করছে, চমকাচ্ছে, মারছে, ধরছে, তার জবাবটা সেইভাবে তাকে দিতে হবে। একবার যদি জবাব দিতে বিজেপি শিখে নেয় না, তাহলে কিন্তু আর প্রবলেম। এদিকে সুকান্ত মজুমদার কিন্তু সফট নেতৃত্বের পথে যান। সুকান্ত মজুমদার বা কোনো লোকের ব্যক্তিগতভাবে আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, বাট যেটা নেই সেটা ঠিক করতে হবে। সুকান্ত মজুমদার থাকলে ওনাকেও ঠিক করতে হবে, যে কোনো লোক থাকলেও তাকে ঠিক করতে হবে। এটা যদি না ঠিক হয়, তাহলে কিন্তু বাংলায় ক্ষমতা আসা সম্ভব। অর্জুনদা, এতটা যখন বলছি আমরা, তাহলে কি আমরা কি এরকম একটা তুলনামূলক আলোচনা করতে পারি যে দিলীপ ঘোষের আমলে সংগঠন কি অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল? দিলীপ দা মোটর বাইক নিয়ে ঘুরছেন, এইখানে ঝামেলা হচ্ছে, ওখানে যাচ্ছে। এখন কি বিজেপি একটু 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 দেখুন, সফট টাইপের? দিলীপ ঘোষ হন বা সুকান্ত মজুমদার হন, আমি কারো কম্পারিজন করতে এখানে বসিনি, বা আমি করতেও পারবো না। দেখুন, কারোর মধ্যে কিছু ভালো থাকে, কারোর মধ্যে কিছু খারাপ থাকে। ডিপেন্ড করে সেই সময় মানুষ কি গ্রহণ করছে। মানুষ বিপদের সময় যে মানুষ পাশে থাকে, তাকে গ্রহণটা খুব তাড়াতাড়ি করে, আর যে বিপদের সময় পাশে থাকবে না, তার গ্রহণটা করে না। আজকে দিনে রাজনীতিতে বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী একটা ফ্যাক্টর হয়ে গেছে। এই যে শুভেন্দু অধিকারী যে স্ট্রিম পয়েন্টে লড়াই নিয়ে যাওয়াটা, এটাকে মানুষ কিন্তু পছন্দ করছে। এই 4% ভোট স্ট্রিম লাইনে না গেলে কিন্তু আসবে না। যা আসার সে এসে গেছে। এবার যে 5% 4% ভোট আপনাকে যে নিতে হবে, সেটাকে স্ট্রিম লাইনে গিয়ে নিতে হবে। এই স্ট্রিম লাইনটাকে বুঝতে পেরে শুভেন্দু অধিকারী এই লাইনে নেমেছে। মানে শুভেন্দু মডেল এখন বিজেপিতে খুব দরকার, মানে ফার্দার ভোট বাড়ানোর জন্য। বাংলার জন্য শুভেন্দু মডেলটা খুব দরকার আছে, নাহলে বাংলা খুব কঠিন আছে। কি শুভেন্দু মডেলটা কি? শুভেন্দু মডেল হলো একদম নেক টু নেক, সামনাসামনি লড়াই। হয়তো আমার ক্ষতি হবে, কিন্তু একজন ক্ষতি হলে 10 জন কিন্তু তৈরি হবে। কিন্তু যদি আপনি বাড়িতে বসে থাকেন, যদি শুভেন্দু মডেলকে ইউজ না করেন, তাহলে 39 আর 37-এর মধ্যে চলে যাবে, 37 থেকে 35-এর মধ্যে চলে যাবে। এটা কিন্তু হয়। কিন্তু অর্জুনদা, শুভেন্দু অধিকারী বলছেন যে একটা অদ্ভুত কনসেপ্ট দিয়েছেন, যাতে বলছেন জো হামারে সাথ হাম উসকে সাথ। আপনি এটা বিশ্বাস করেন? না, এটা তো পলিটিক্সে খারাপ কথা না। আপনি যদি আমার সঙ্গে না থাকেন, তা আপনার সঙ্গে আমি কেন থাকি? পলিটিক্স তো গিভ অ্যান্ড টেক, পলিটিক্স তো আর কিছু না। আমরা যতই যে কথা বলি, যে ব্যাখ্যা দিই, মমতা ব্যানার্জি সরাসরি বলছেন দুধেলে গায়ে গরুর লাত্তি খেতে হয়।
মমতা ব্যানার্জি আজকে এই যে লড়াই হচ্ছে, যে ওই মানিক চকের যে লড়াইটা হলো, আরে 99% মুসলিম এলাকা বিনা পয়সা হুকিং লাইন দিয়ে ইলেকট্রিক চলে। তার মাসুল আমাদের আপনাকে দিতে হচ্ছে যারা এই হুকিং লাইন চালায় না। আর পয়সা কামাচ্ছে এই কিরাম সিএসসি আর পশ্চিমবাংলা সরকার 4 গুণ 6 গুণ 10 গুণ টাকা বাড়িয়ে নিচ্ছে। আরে তুমি ওকে সাবসিডি দাও, তুমি ওর চুরিটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। আজকে এইটাই তো হচ্ছে। আজকে কারখানা চলছে না, শিল্পমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী বলছে কি সারা বাংলায় বিদ্যুৎ এনাফ আছে। আরে এনাফ থাকলে কি হবে, সব তো হুকিং মেরে চালিয়ে। এক একটা আমাদের এখানে এর পাশেই দেখবেন গুল কারখানা আছে, সব হুকিং লাইনে চলে গুল কারখানা। এখানে পুরো মুসলিম এলাকা হুক লাইন চলে, কামারহাটি, টিটাগড়, এই সব জায়গা গ্রামে পুরো হুকিং লাইনে চলছে। পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে প্রায় 30% সংখ্যালঘু আছে যারা একসাথে বাংলা তৈরি করছে, তাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই লাইনটা কি আদৌ গ্রহণযোগ্য বলে মনে হয়? যেখানে সবার আমি এই অংশের ভোট আমার লাগবে না, এই অংশের সমর্থন আমার নেই, তাহলে ইনক্লুসিভ ব্যাপারটা তো হবে না। না, নেই। আপনি বলছেন সবার ভোট আমাদের সঙ্গে নেই, তো মুসলমান ভোট কি আমাদের সঙ্গে আছে? একটাও তো না আমাদের সঙ্গে। তো আপনাদের পছন্দ করছে না, আপনাদের নীতির জন্য আপনাদের পছন্দ করছে না? আমাদের নীতি না, আমাদের নীতি কি আছে? আমাদের নীতি তো আজকে আমরা সরকারেও আসিনি, আমাদের পছন্দ না পছন্দ করে মুসলমান ভাবছে আপনারা ওদের দড়িয়ে ঢুকিয়ে রাখছেন। আমাদের ডরিয়ে ধমকাবার জায়গা কোথায়? আমাদের হাতে পুলিশ আছে, আমাদের হাতে গুন্ডা আছে কি আমরা মুসলমানকে ধমকাচ্ছি? যেখানে আপনি ভাবুন 35 লক্ষ বাড়ি দিয়েছে মোদিজি মুসলমানদেরকে, 35টা ভোট দেয়নি তারা। আজকে রাশন দিচ্ছে কি বাদ দিচ্ছে, মুসলমানদেরকে বাদ দিয়েছে। তো এটা তো আপনাদের ব্যর্থতা, তাদের ভালোবাসা পাচ্ছেন না। ভালোবাসা কোনোদিন পাবো না। এরা হিন্দুর বিরোধী। কি বলছে মদনী? ভাষণ শুনেছেন মদনী বলেছে ভারতবর্ষ থেকে যে হিন্দুরা চলে যাও এখান থেকে, আমরা এখানে আছি, এখানে থাকবো, তোমরা চলে যাও। আমরা কোথায় যাব? মুসলমানদের 52টা দেশ আছে, 51টা দেশ আছে। যারা ভারতবর্ষে বিভাজন হয়েছিল ধর্মের কারণে, আজকে বাংলাদেশে মাত্র 1% রয়ে গেছেন। অর্জুনদা, আমাদের কনস্টিটিউশন তো সেকুলার কনস্টিটিউশন। কিসের কনস্টিটিউশন? কনস্টিটিউশন শুধু ভোট নেওয়ার জন্য ইন্দিরা গান্ধী করে গেছিল সেকুলার ভারতকে। সেকুলার মানে কি হয়? সেকুলার মানে আপনার জন্য সেকুলার, আমার জন্য সেকুলার না। কিন্তু তাই বলে আপনি শুভেন্দু অধিকারীরা আপনারা বলছেন, আপনার কথা দিয়েও বেরোচ্ছে যে মাইনরিটি মোর্চা তুলে দেওয়া উচিত। তুলে দেওয়া উচিত না উচিত আমি সে বলছি না। আমি বলছি মাইনরিটি ভোট আমরা পাচ্ছি না, এটা 200% কনফার্ম। আমরা যে আইডিওলজিতে বিশ্বাস করছি, যে লোকগুলো আমাদের সঙ্গে আছে তাদের সঙ্গেই তো আমি থাকবো। যে লোক আমাদেরকে ভোট দিচ্ছে তাদের সঙ্গেই তো আমরা থাকবো। যে লোকগুলো বুঝতে পারছে কি আগামী দিন অ্যাডমিশন হবে না, পরীক্ষা হবে না, বাড়ি থাকবে না। আজকে বর্ডার এলাকায় মুর্শিদাবাদ, মালদা, আপনি কোনো হিন্দু থাকতে পারছে ওখানে? আপনি দেখেছেন 65টা থেকে 70টা বিধানসভা হিন্দুবিহীন হয়ে গেছে, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলায় কোথায় যাবেন আপনি? বাংলার বাঙালি হিন্দুরা আগামী 5 বছর যদি মমতা ব্যানার্জি শাসন থেকে যায়, থাকতে পারবেন না, আপনারা থাকতে পারবেন না। কলকাতার মারওয়াড়ি ব্যবসায়টা তুলে দিচ্ছে, চলে যাচ্ছে এখান থেকে, আপনি কোথায় আছেন? কিন্তু অর্জুনদা, আমাকে একটা কথা বলুন, যে যারা আমাকে ভোট দিচ্ছে না, আপনি রাজনীতির লোক, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, যারা আমাকে ভোট দিচ্ছে না, আমাকে তো তাদের ভোট নিতে হবে, তাহলেই তো আমি সবার নেতা। ওই তো নিয়েছেন, তো মোদিজি তো করেছেন। মোদিজি বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, মোদিজি তো করেছেন, মোদিজি তার ফল পেয়েছেন তো, এরা মানছে। মোদিজি 80 কোটি মানুষকে রাশন দিচ্ছেন, 80 ভোটটা পাচ্ছেন। আপনি জানেন মুক্তার আহমদ নকভি, যে মুক্তার আব্বাস নকভি, তার নিজের ভোটে নিজ যেখানে বসবাস করেন, যেখানে ভোট, তার পরিবারের লোকরাও ভোট দেয়নি, জানেন তো? দুটো মাত্র স্বামী স্ত্রী ভোট দিয়েছে। রামপুর 560টা বাড়ি হয়েছে, 5টা ভোট পায়নি। যোগী আদিত্যনাথের সারা জীবন ওখানে মুসলমানরা ওনার মন্দিরের সামনে রোজগার করে রুটি খায়, ওখানে মন্দিরের যত প্রসাদ, যত কাপড় চোড়ে সব ওরাই সেলাই করে, একটা ভোট পায়নি, হেরে গেছেন ওখানে। কি বলছেন আপনি? সব দেওয়ার পরে ওরা আপনাকে ভোট দেবে না, তাহলে আমি কেন ওদেরকে নিয়ে না? তাহলে তো সেই ভারতের কনসেপ্টটাই অর্জুনদা চেঞ্জ হয়ে যাবে। ভারতের কনসেপ্ট, কোন কনসেপ্ট নিয়ে আপনি বসবাস করছেন? আপনাকে কোনো মুসলমান ভোট দেয়নি? দেয়নি, একটাও ভোট দেয়নি, নট এ সিঙ্গেল ভোট। তো আপনি পরের বার তাদের ভোট চাইবেন না? না, আমি হিন্দু ভোট চাইবো, যেটা যোগী আদিত্যনাথ গুরুজি
অবৈধনাথ বলতেন কোনো মুসলমানের বাড়িতে উনি ভোট চাইতে যেতেন না, জিততেন তো। তারাও তো নাগরিক, তারাও তো আমাদের সাথে একই মানুষ। নাগরিক? তারা ওরা নাগরিক না, ওরা নাগরিক হয়ে ভারতবর্ষকে টুকরো করার জন্য যে ডেমোগ্রাফি চেঞ্জ করছে ভারতবর্ষে, আপনার কোনো আইডিয়া নেই কি ভারতবর্ষের ডেমোক্রেসিতে প্রত্যেক দিন হাজার হাজার রোহিঙ্গাদেরকে নিয়ে এসে ভারতবর্ষে বসবাস করানো হচ্ছে, আর যতগুলো রিজনাল পার্টি আছে তাদেরকে নিয়ে নিয়ে নিজের ভোট ব্যাংক বাড়াচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারী বা আপনাদের এই লাইন, এটা তো পার্টি নিচ্ছে না। পার্টি নিচে, পার্টিকে গাইডলাইন দেওয়ার আমার অধিকার নেই, আমার একটা ব্যক্তিগত কথা। আমি শুভেন্দু অধিকারীর কথা আমি কথা বলছি, আমরা আমাদের অনুভব নিয়ে কথা বলছি, আমরা আমাদের কথা বলছি। আমরা মনে করছি বাংলায় এই সফট লাইনার বাংলায় কোনোদিন এই শাসনকে শেষ, দেখুন শাসন শেষ হোক না হোক, আগামী দিন ভবিষ্যৎ বাংলার আবার একটা ভাগ হবে। ভারতবর্ষে প্রথম একটা রাজ্য চলে যেতে যে কোনো মুহূর্তে চলে যাওয়ার, আর কাশ্মীর কত কষ্ট করে আনা হয়েছে, আর দেখুন জঙ্গি আন্দোলন আবার বেড়ে গেছে। পাঞ্জাব প্রায় খালিস্তানের দিকে চলে গেছে, পাঞ্জাব খুব বেশি দিন নেই, পশ্চিমবাংলা একদম বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশের জিহাদি সংগঠনগুলো পশ্চিমবাংলা কবজা করে নিয়েছে। এটা আপনি মানুন না মানুন, আপনারা মানবেন না, আমি জানি মানবেন না। আফটার 5 ইয়ার যদি আপনি বেঁচে থাকেন, আমি বেঁচে থাকি, আপনি আমার সঙ্গে কথা বলবেন, আপনাকে মানতে বাধ্য করবেন। মানে আপনি বলছেন যে বাংলার বিজেপিকে এখন তার সফট অবস্থান ত্যাগ করতে হবে। একদম, শুধু বাংলায় না, ভারতবর্ষের রাজনীতিতে আপনাকে দেখুন, ভারতবর্ষে আপনি যদি জিততেন এবারের ভোটটা, এই কথাটা বলতেন অর্জুন দা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 বার বলতাম, 100 বার বলতাম, 100 বার বলতাম, 1000% বলতাম। আমি বলছি আপনাকে, আমি 1000% বলতাম। এই সফট লাইনের জন্যে কিন্তু ইউপি থেকে আমরা অত সিট হেরেছি, এই সফট লাইন। দেখুন, একটা হিন্দুরা ভাবছে বিজেপি হলো আমাদেরকে দেখাশোনা করবে, কেন ভারতবর্ষের সব থেকে যদি কেউ কষ্ট ছিল একটা সময়, সে ছিল হিন্দু। অর্জুন দা, আমি যেটা বুঝি দীর্ঘদিনের সাংবাদিকতা, বা আমি বাংলায় নিজে বড় হয়েছি, এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্টে যে বুদ্ধবাবুর আমলে যে সাচার কমিটি রিপোর্ট বেরিয়েছিল, তাতে কিন্তু মুসলমান বা সংখ্যালঘুরাই এই রাজ্যে সবথেকে বেশি গরিব, সবথেকে বেশি পিছিয়ে আছে, তাদের শিক্ষার অধিকারে পিছিয়ে আছে, চাকরির অধিকারে পিছিয়ে আছে। শিক্ষা অধিকারে পিছিয়ে ছিল, চাকরি অধিকারে, সরকারি চাকরিতে মুসলমানরা পিছিয়ে আছে অর্জুন দা। সরকারি চাকরিতে মমতা ব্যানার্জি অনেক করে দিয়েছেন, দিয়ে দিয়েছেন ওদেরকে। সেখানে হিন্দুদের অধিকারটা কেড়ে দিয়ে দিয়েছেন, মানে সংবিধানের অধিকার, নট হিন্দুদের, সংবিধানের অধিকার, যেটা কোর্ট ওনাকে করে দিল, ডিসমিস করে দিল ওনার এই কথাগুলো। সচ্চার কমিটি রিপোর্টটা যে তৈরি করেছিল, সেই কংগ্রেস জামানায় তৈরি হয়েছিল তো। কোন কংগ্রেসের স্টেটে এটা লাগু হয়েছে? আপনি আমাকে বলুন, কেন লাগু করছে না? আমি তো চ্যালেঞ্জ করছি কি কংগ্রেস কেন নিজের যেখানে ক্ষমতা আছে সেখানে এটাকে লাগু করছে না? সচ্চার কমিটি রিপোর্ট তো ওরাই তৈরি করিয়েছিল, কেন করছে না? বাংলায় শুধু এটা নিয়ে ভাবছেন। আজকে পরিযায়ী শ্রমিক সব থেকে বেশি বাংলা। আজকে বাঙালি হিন্দু লেখাপড়া করার পরে 10 জনকে জিজ্ঞেস করুন, 9 জন এখান থেকে চলে যেতে চাইছে, থাকতে চাইছে না। দাদা, সত্যতাটাকে স্বীকার করুন। সত্যতাটা স্বীকার না করলে আগামী দিন ভবিষ্যতে খুব কঠিন আছে। এ কিন্তু নতুন অর্জুন সিংকে দেখছি। অর্জুন সিং কোনোদিনও আগে, আমরা এতদিন অর্জুনদার সঙ্গে এই টপিক জিজ্ঞেস করেননি, আমি বলিনি। আপনি যেটা জিজ্ঞেস করবেন তার উপরে আমার থেকে কথা শুনুন, আপনি যে লাইনে আমাকে জিজ্ঞেস করবেন আমি বলে, আমি কোনো ওই কাগজ কলম দেখে আমি কোনো বক্তব্য দিই না। আমি সচ্চার কমিটি আপনি জিজ্ঞেস করলেন, আমি বললাম কি এখনো জন স্টেটে কংগ্রেস আছে, কেন লাগু করছে? আচ্ছা, আমরা যদি এইভাবে বলি, মানে আমাদের এই অংশটা আমরা যদি এভাবে শেষ করি, আপনি মনে করেন যে বাংলায় বিজেপিকে ঘুরে দাঁড়াতে বিজেপির সফট লাইন ত্যাগ করে শুভেন্দু অধিকারীর মডেলটাই বেশি গ্রহণযোগ্য হওয়া উচিত? দেখুন, শুভেন্দু অধিকারী বক্তব্য কে কি ব্যাখ্যা করছে আমি তাতে যাচ্ছি না। শুভেন্দু অধিকারী বলেছে, উনিও এটা ক্লিয়ারফাই করেছেন কি যে আমাদের সঙ্গে নেই আমরা তার সঙ্গে নেই। ওটা জুড়ে দিয়েছেন কোথায়? মোদিজির একটা স্লোগানকে সঙ্গে। আমি মোদিজি কি স্লোগান দিচ্ছেন? মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে স্লোগান দিচ্ছেন, ভারতবর্ষের সার্বিক
ব্যবস্থার উপরে স্লোগান দিয়েছেন। কিন্তু উনি যে কথাটা বলেছেন, উনি 200% বলেছেন কি যে আমার সঙ্গে থাকবে তার সঙ্গে আমি আছি। আপনি একটা কথা বলুন, বারবার সবাই বলে গুজরাটের দাঙ্গা বলে, তো গোধরার তো কথা কেউ বলে না। অর্জুন দা, আমি শেষ প্রান্তে চলে গেছি। আমি ইন্ট্রোডাকশনে যেটা বলছিলাম, এটা তো গেলো একটা দিক। আরেকটা দিক, এই মুহূর্তে রাজ্য কেমন চলছে? ভোটে আপনাদের এত ব্যাপক পরাজয় হলো, তারপরে এখন কি দেখতে পাচ্ছেন যে রাজ্য চলতে পারে না। মমতা ব্যানার্জি যাকে দিয়ে ভোট করিয়েছেন, যে পুলিশ গুন্ডাকে দিয়ে লুট করিয়েছেন, সে পুলিশ গুন্ডাকে অস্ত্র যোগান করিয়েছিলেন, তারা এখন গুলি চালাচ্ছে প্রকাশ্যে। টিভিতে রোজ দেখছি আমরা, একজন মাছ ব্যবসায়ীকে পিটিয়ে মারছে, তারপরে গুলি চালাচ্ছে, রোজ শুট আউট হচ্ছে। এই জয়ন্ত মতন লোকেরা, বধিষ্ঠ বাঙালি যেখানে বেলঘরিয়া থাকে তার জমি লুটে নিচ্ছে, তাদেরকে মদত কে দিচ্ছে? মদন মিত্র, সৌগত রায়, গোপাল শাহ মতন লোকেরা। আপনি জানেন ওখানে একটা হেলা বস্তি ছিল, হেলা বস্তির লোকরা যাতে ভোট না দিতে পারে তার জন্য জয়ন্ত সিংকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আজকে উনি অস্বীকার করবেন? এই 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 জয়ন্তদের বিরুদ্ধে আমরা যেটা দেখলাম যে মদন মিত্র, সৌগত রায়, তারা প্রথমে প্রাথমিকভাবে পুলিশকে দোষ দিলেন, তারপরে আমরা দেখলাম যে তারা বলছেন যে আলটিমেটলি উদ্যোগ নিল এবং জয়ন্ত অ্যারেস্ট হলো। এই সামগ্রিক পরিণতিটা আপনারা কিভাবে দেখছেন যে এদিকে জয়ন্ত 20-25 দিনের মধ্যে ছাড়া পেয়ে যাবে? ধরা পড়েছে এটা সবাই দেখছে, ছাড়া পেয়েছে কেউ দেখতে পারবে? দেখতে পারবে, ছাড়া পেয়ে যাবে। এমন কি কেস আছে যে ছাড়া পাবে না? আইন তো আইনের মতো চলবে। আপনি এদিক থেকে যাবেন, দেখবেন পুলিশ কমিশনারের অফিসের সামনে চায়ের দোকান ছিল, ভ্যান এই দোকান ছিল, পান দোকান ছিল, মিষ্টি দোকান ছিল, সব ভেঙে দিয়েছে, যখন পার্টি অফিস চলছে। কেন? অর্জুন সিং এর কি হাতটা এবার একটু, অর্জুন সিং একটু বেশি দিল সে লে লিয়া টাইপস? না না, কোনো দিল সে না। আমি দিল থেকে নিলে তো বাড়িতে ঢুকে থাকতো। কোনো দিন রাজনীতিতে দেখুন, যেদিন যেখানে শেষ হয় সেখান থেকে শুরু করতে হয়। আপনি আমার দেখেছেন, আমি যেদিন হেরেছি তার পরের দিন থেকে আমি বাড়ি থেকে বেরিয়ে প্রত্যেকটা মানুষের কাছে গেছি। আমি ওসব বিশ্বাস করি না। আমি হেরেছি, আবার ওকে হারাবো। আমি 2004-এ হেরেছিলাম, 2009-এ এই তরিতবদারকে হারিয়েছিলাম। আমি হয়তো দাঁড়াইনি, কিন্তু হারিয়েছিলাম আমি আবার 2024-এ হেরেছি, আবার হারাবো। ওতে অসুবিধা নেই। রাজনীতিতে হার জিত লেগে থাকে, কিন্তু যে কারণে রাজনীতিতে হার হয় সেই কারণে বিশ্লেষণ মন দিয়ে করতে হয়। আমি কি কারণে হেরেছি, আমাকে সেই বিশ্লেষণটা করতে হবে। আমার ভুলের জন্য হেরেছি, আমার কোনো কালিগের ভুলের জন্য হেরেছি, আমার কর্মীর ভুলের জন্য হেরেছি না, বিজেপি সেই অ্যানালিসিসটা কিন্তু করছে না। আমি এখন পর্যন্ত দেখিনি। করা উচিত, অ্যানালাইসিস করা উচিত। আর আমার লাস্ট প্রশ্ন, যে আপনি কি মনে করেন যে এই মুহূর্তে বিজেপির এই ধরো আপনাদের মতো, আপনি তো অনেক সিনিয়র নেতা, নিজেদের মনের কথা, ক্ষোভের কথা জানানোর কোনো জায়গা আছে নাকি সেগুলোই তার জন্য বিভিন্ন জায়গায় আনঅফিশিয়ালি বেরিয়ে যাচ্ছে? না, আমি মনে করি না। আমাদের জানানো জায়গা অনেক কিছু আছে, কিন্তু আমার মনে হচ্ছে খুব লোয়ার লেভেল থেকে এটা শুরু করা দরকার। দলকে প্রত্যেকটা জায়গা এক একজনকে দায়িত্ব দিয়ে সমস্ত ম্যাটারটা শোনা, যারা দাঁড়িয়েছিল, যারা দেখাশোনা করেছে, সবার রিপোর্টটা নিয়ে তারপরে একটা বড় আকারে এটা নিয়ে বিশ্লেষণ করা দরকার আছে। কেন মাত্র আমার হিসাবে 18 মাস ভোট আছে, আরও হয়তো 18 মাস পরেই ভোটটা হয়ে যাবে। তো এটা নিয়ে সময় খুব কম আছে যদি হিসাবে দেখা যায়, আর না হিসাবে দেখা গেলে তো সময় অনেক আছে। আমরা কথা বললাম অর্জুন সিংয়ের সঙ্গে। অর্জুন সিংয়ের সাম্প্রতিক অতীতে নেওয়া যে কটা ইন্টারভিউ, আমি দাদার অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি, এতটা অর্জুন সিংকে এতটা আবেগ, এতটা অ্যাগ্রেসিভভাবে আমরা কখনো আগে দেখিনি। তিনি খুব ক্যাটেগরিক্যালি বলছেন যে আর মাত্র 18 থেকে 20 মাস আছে বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটে বিজেপিকে যদি ক্ষমতা দখল করতে হয়, বিজেপিকে তার সফট লাইন বেঙ্গলে ত্যাগ করতে হবে, বেঙ্গলে বিজেপিকে আরও অ্যাগ্রেসিভ হতে হবে। এবং তার স্পষ্ট বক্তব্য যে বিজেপি এই মুহূর্তে যাদের দিয়ে বুথ স্তরে রাজনীতি করছেন তাদের আরও ট্রেনিং দরকার, তাদের আরও মাটি আঁকড়ে পড়ে থাকতে হবে। এবং তার খুব তিনি বিশ্বাস করেন যে শুভেন্দু অধিকারীর যে লাইন, শুভেন্দু অধিকারীর যে মডেল, সেটাই হতে পারে বিজেপি, রাজ্য বিজেপির ম্যাজিক ইয়ার্ন বা জাদুদণ্ড, যার মাধ্যমে 2026-এ বিজেপি এ রাজ্যে তৃণমূলকে একটু বেগ দিতে পারে বা ক্ষমতাচ্যুত করতে পারে। এনকেটিভি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। অর্জুন দা, আপনাকে অসংখ্য